আপনি জাতীয় সংসদে যে গেলেন রোড টু পার্লামেন্ট, এটা আসলে কোন পথ ছিল? এটা কঠিন পথ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। আপনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি। আমি ওনার সাথে কাজ করেছি, বিদায় আমি ঘনিষ্ঠ ব্যক্তি। এটা স্বাভাবিক, আপনি করলে আপনি এটা কি পজিটিভ ট্যাগিং নাকি নেগেটিভ ট্যাগিং? এটা কোনো ইমপ্যাক্টটা কি? এইটা কোনো ইম্প্যাক্ট নাই। তখন আমি করেছি, এখন আরেকজন করে। আমি কোনোদিন ঘুষ খাবো না। এই 54 বছরের জীবনে কোনো ফরম্যাটেই আপনি ঘুষ খাননি। একটা অনিয়ম জিনিস নিজেও করি না, করার জন্য কাউকে উদ্বুদ্ধ করি না। আপনি কেমন জনপ্রতিনিধি এক্সপেক্ট করেন? উনি প্রধানমন্ত্রী, উনি এরকম প্রতিনিধি চান যারা ট্রাফিকে আইন মানবে, যারা সকাল 9টার মধ্যে অফিসে যাবে, যিনি তার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা চিন্তায় থাকবে কিভাবে একটা মানুষের হলো উপকার করা যায়। যেহেতু ওনার সাথে আমি কাজ করেছি ক্লোজলি, এখনো করছি, ওইরকম একটা প্রভাব তো আমার উপরে অলরেডি পড়ে আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মঞ্জুরুল করিম আর এই অনুষ্ঠানের নাম রোড টু পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টে যাওয়ার জন্য যে রাস্তা, সেটা নিয়েই কথা হবে এই অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি আছেন শরীয়তপুর 3 আসনের এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। অপু ভাই, আপনার কাছ থেকে, সরি আপনাকে ভাই বলবো না স্যার, ভাই বলবেন। প্রথমে জানতে চাই, রোড টু পার্লামেন্ট এইটা কি এক্সপ্রেসওয়ে? আসলে এটা একটা কঠিন বিষয়। অবশ্যই আমি বলবো এক্সপ্রেসওয়ে না। এটা এক্সপ্রেসওয়েতে যত দ্রুত আগানো যায়, যত দ্রুত রিচ করা যায়, কিন্তু এটা তা না। এটা অনেক কঠিন একটা বিষয়। সেই কঠিন পথের গল্পই আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি যে জাতীয় সংসদ সদস্য একজন, সেটার পথটা আসলে কেমন ছিল? আসলে আমার বয়স এখন 54, কিন্তু আমার রাজনৈতিক বয়স হচ্ছে 42। তার মানে ক্লাস 6 থেকে আমি রাজনীতির সাথে জড়িত। তখন আমি আমার ক্লাস ক্যাপ্টেন হই, এবং ক্লাস ক্যাপ্টেনের মধ্য দিয়ে আমার ধরেন লিডারশিপের যে বেসটা আমি সেদিন বুঝি নাই, আজকে বুঝেছি। হয়তো আল্লাহর প্ল্যান অনুযায়ী আমি চলছি, এবং আল্লাহর প্ল্যান অনুযায়ী আমাকে চলতে হবে। আমার ডেস্টিনি এই জায়গায় আজ পর্যন্ত এই জায়গায় আসছে আর কি। বাকিটা কি হবে জানি না। তাকদিরকে আমি বিশ্বাস করি, আল্লাহকে আমি বিশ্বাস করি। তো সেই জায়গাটাই আর কি। একটা গান ছিল, মনে আছে নিশ্চয়ই, যে বড় স্বাদ একবার আমি মিনিস্টার হব, না, মিনিস্টারি না পাইলে এমপি হব। আসলে বিষয়টা এরকম ছিল না। আমি ছোটবেলা থেকে যখন থেকে বোঝার শুরু হয়েছে আমার, সেদিন থেকে আমার আসলে একটা বিষয় ছিল যে আমি কোনোদিন ঘুষ খাবো না। এই দৃষ্টিতে আসলে ওই দিনে আমার ইচ্ছা ছিল যে আমি দুইটা বিষয় দিকে যাব। যেহেতু দুই জায়গায় ঘুষ নাই, একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে ঘুষ নাই, আর হচ্ছে রাজনীতিতে কোনো ঘুষ নাই, মানে সেবা। সো আমি সেই জন্য প্রথম চয়েস করেছিলাম যে আমি যদি কিছু করি জীবনে, আমি কি হতে চাই, আমি আর্মি অফিসার হতে চাই। যদি না হতে পারি তাহলে একজন পলিটিশিয়ান হব। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই 54 বছরের জীবনে কোনো ফরম্যাটেই আপনি ঘুষ খাননি? আমি আমি চেষ্টা করি সবসময় আমার জীবনে কখনো আমি মানে একটা অনিয়ম জিনিস আমি কখনো নিজেও করি না, করার জন্য কাউকে উদ্বুদ্ধ করি না। তাহলে এবার বলেন যে আপনি জাতীয় সংসদে যে গেলেন রোড টু পার্লামেন্ট, এই বললেন যে এটা এক্সপ্রেসওয়ে না, এটা আসলে কোন পথ ছিল? এটা কঠিন পথ। আপনার মানে আমি আমারটা বলবো, সেটা হচ্ছে আমি মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম এবং ভালোবাসতে চাই, আর বিনিময়ে মানুষের কাছে ভালোবাসা চাই আর কি। এইটা অনেক কঠিন ব্যাপার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। আপনি বলছিলেন যে মানে আপনি কিভাবে এমপি হলেন সেটা জানতে হলে একটা বিশেষ লক্ষণ বা জিনিস আছে আপনার কাছে। আমার স্পাইনালের L4 L5 S1 ভাঙ্গা আছে, আমার লিগামেন্ট, 2 পায়ের লিগামেন্ট ছিঁড়া আছে। এই সব কিছু ত্যাগ করতে হয়েছে আমার এই আজকের এই এমপি হওয়ার পিছনে। 2018-তে যখন আমি ইলেকশন করতে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিএনপি প্রতিনিধি হিসাবে তখন আমার সাথে 30 থেকে 40 হাজার লোক ছিল। তখন আমি জাস্ট ক্যাম্পিংয়ে গেলাম, আর ওই সময় ফেসিস্টরা তখন আমার উপরে আক্রমণ করে আমাকে মেরে ফেলার সেদিন প্ল্যান ছিল, আমাকে মেরে ফেলা। কিন্তু যেহেতু আমার ভাগ্যটা বেঁচে থাকার, আল্লাহ সেদিন আমাকে বাঁচিয়ে রেখেছে। এবং তারা সেদিন যেভাবে আমাকে রক্তাক্ত করে, সারা নিউজ পেপার আসছে, সারা জাতি জানে 18 ইলেকশনে আমি একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম সেদিন, যে নির্মমভাবে আমি আহত ছিলাম। এবং এই
আমার মাথায় তখন 22টা সেলাই, এখনো মাথায় 22টা সেলাই। ওই অবস্থায় আমাকে গ্রেফতার করা হয় এবং আমি জেলে যাই। তার মানে আপনার রাজনীতির যে পথ এবং সেই পথ ধরে যে সংসদ পর্যন্ত পৌঁছানো, তার সাথে আপনার পায়ের লিগামেন্ট ছেঁড়া, আপনার সিটি স্ক্যানের রিপোর্ট এবং মাথার সেলাই সবকিছুই জড়িত। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি আমি ইলেকশনে আসলে করতে চাই নাই, কিন্তু উনি আমাকে বলেছিল যে না, তুমি তোমার মানুষের পাশে, তোমার দেশের শরীয়তপুরের মানুষের পাশে, তোমার পরিবারের পাশে তোমার দাঁড়াতে হবে। তার উৎসাহ উদ্দীপনায় কিন্তু আমি সেদিন ইলেকশন করতে গিয়েছিলাম। এই যে মানুষকে ভালোবাসতে যাওয়া বা মানুষকে ভালোবাসতে চাওয়া, এর বিনিময়ে যে মানুষের জীবন দিতে হয়, মানুষকে রক্তাক্ত হতে হয়, সেটা আমি ধারণা ছিল না। মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসতে চাওয়ার একটা মাত্র মাধ্যম কি এমপি হওয়া? না, যেহেতু আমার একটা ভয়েস রেজ করা দরকার, আমার একটা প্ল্যাটফর্ম আছে বা ছিল, আমি ছাত্র রাজনীতি করেছি, সুতরাং যতগুলো ওয়ে আছে তার মধ্যে একটা ওয়ে হচ্ছে, একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোনো রাজনৈতিক দলের সাথে এঙ্গেজ হয়ে। আপনি বলছিলেন যে আপনাকে মেরে ফেলার পরিকল্পনা ছিল, এটা কি অনুমান নির্ভর কথা বলছেন? না না, এটা প্র্যাকটিক্যাল ছিল। আমি এটা ইনফরমেটিভ ছিলাম। পরে আমি সব কিছু জেনেছি। যত প্রার্থী ছিল বিএনপি, তার মধ্যে আমি ছিলাম বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে ক্লোজ, যিনি প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি। তো তাদের উদ্দেশ্য ছিল যে আমাকে যদি মেরে ফেলা হয়, তাহলে বাকি বিএনপির যত প্রার্থী ছিল তারা ভয়ে কেউ এলাকা যাবে না। সেই সময় তো আপনি 8 কোটি টাকা বিতরণ করেছিলেন। আমি তখন রক্তাক্ত অবস্থায়, আমি হসপিটালে ছিলাম, তারপর হসপিটাল থেকে রক্তাক্ত অবস্থায় আমাকে জেলখানে নিয়ে গেল। তারপরে আমি শুনতে পেলাম যে এইসব কল্প কাহিনী, আদৌ জানি না যে এইগুলা কেন, কোত্থেকে আসলো এই টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি। আমি ওনার সাথে কাজ করেছি, নিশ্চয়ই আমি তার সাথে কাজ করেছি, বিদায় আমি ঘনিষ্ঠ ব্যক্তি। আমাদের দলে যারা কাজ করে সবার সাথে এইভাবে ঘনিষ্ঠতা রক্ষা করেন। কিন্তু আপনার ব্যাপারে শোনা যায় আপনি একটু বেশি ঘনিষ্ঠ। না, ওই যে আমি তো যেহেতু তার পার্সোনাল সাথে কাজ করেছি, পরিবারের সাথে কাজ করেছি, এই জন্য এটা স্বাভাবিক। আপনি করলে এটা কি পজিটিভ ট্যাগিং নাকি নেগেটিভ ট্যাগিং? এটার কোনো ইমপ্যাক্টটা কি? এইটা কোনো ইম্প্যাক্ট নাই। আমি তার সাথে কাজ করার জন্য লোক দরকার, তখন আমি করেছি, এখন আরেকজন করে। তো হুইপ হওয়াটাও কি এই সম্মানের জায়গা, বা এমপি হওয়াটাও কি এই ঘনিষ্ঠতারই ফলাফল কিনা? ভাই, হুইপ আমার 42 বছরের রাজনীতির জীবনে পথ পরিক্রমায় আমি ছাত্র রাজনীতি করেছি। আমি ছাত্রদল জগন্নাথ ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলাম, সেন্ট্রাল সদস্য ছিলাম 3 বার, সহ সম্পাদক ছিলাম। আমার এই রাজনীতির পথ পরিক্রমায় তারপর ওনার সাথে আমার সাক্ষাৎ, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ। এই ঘটনাটাই শুনতে চাই আমরা, যে উনার সাথে আপনার কাছাকাছি যাওয়ার গল্পটা আসলে কেমন ছিল। যে উনি, এখন বলা হচ্ছে আপনি সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন, নিশ্চয়ই একজন থাকে না মানুষের, এবং আপনি তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। কিন্তু আপনি শরীয়তপুর থেকে এসেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারপর তারেক রহমানের ঘনিষ্ঠ হয়েছেন, এটা যে কেউই হতে পারে, কিন্তু আপনার গল্পটা কি? আসলে তাকদির মানুষকে তার ডেস্টিনিতে পৌঁছে দেয়, এটা হলো নর্মাল ব্যাপার। আমার তাকদিরে এরকম একটা ব্যাপার ছিল। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে রাজনীতি করার অবস্থায়, সেন্ট্রাল রাজনীতি করার অবস্থায়, আমাদের ওই 2001-এ বিএনপির তৃণমূল পর্যায়ে একটা প্রোগ্রাম হয়েছিল গণভবনে। সেখানে ভলান্টিয়ার হিসাবে সেন্ট্রাল ছাত্রদল, জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা মহানগর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, 5টা ইউনিট থেকে তখন তারেক সাহেবের সাথে কাজ করার জন্য প্রতি ইউনিট থেকে কিছু কিছু যারা দায়িত্বশীল তাদেরকে ডেকেছিলেন, তার মধ্যে আমাকে ডেকেছিলেন। তখন সেখানে তার সাথে আমি 6 দিন কাজ করার পরে সে আমার সম্পর্কে জানে, বোঝে, তারপর আস্তে আস্তে তার সাথে আমি 6 দিন কাজ করে কিভাবে, তারপরে এর মধ্যে কোনো ঘটনা ঘটে? এর মধ্যে আমাকে সবচেয়ে মানে ওই 6 দিনের মানে সবচেয়ে বড় ছিল, দায়িত্ব ছিল ভিভিআইপি গেট ছিল ওখানে। ওই ভিভিআইপি গেটে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটি ছাড়া অন্য কেউ ওই গেটে অ্যালাউ ছিল না আসলে। তো আমাকে এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, ওই প্রোগ্রামটা উনি অর্গানাইজ করেছিলেন, তখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ওই গেটটা দায়িত্ব দিয়েছিলেন। আমাকে তো দেয়নি, আপনাকে কেন দিল? না, আমি তখন, আমাকে সে অতটা ভালো করে চিনি না আসলে। উনি জিজ্ঞেস করেছিল যে স্ট্যান্ডিং কমিটির সবাইকে কে চিনে, তখন বলেছিল যে অপু চিনে।
তো সেই কারণে আমাকে, যেহেতু আমি সবাইকে চিনি, আর সেই কারণে সেদিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন। তখন কি আপনি স্টুডেন্ট ছিলেন বা? আমি তখন স্টুডেন্ট ছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটি তখন স্টুডেন্ট ছিলাম। এটা তো অনেক মানে হৃদকম্পন হওয়ার মতো বিষয় ছিল বিষয়। আসলে তখন আমি একজন সাধারণ কর্মী ছিলাম। তখন রাষ্ট্রের এত বড় 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 বিষয় আমার উপরে আসবে আসলে আমি নিজেও ভাবি নাই। অটোমেটিকলি তখন আমি আলোচনা করতে গিয়েই তখন আমার উপরে দায়িত্বটা চলে আসে। তো আমি মনে হয় ওনার মানে ওই দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো ওনার কোনো কিছু ভালো লেগেছে, তারপর উনি আমাকে তারপর উনি আপনাকে ডেকে নিলেন ডেকে নাকি নিলেন ওই আমাকে। দিনই তারপরে না, নাকি? আমাকে তারপর তার সাথে আস্তে আস্তে বিভিন্ন যা প্রোগ্রামে দেখা হয়, কথা হয়। তারপর আরেকবার আমাকে নর্থ বেঙ্গলে কম্বল দেওয়ার জন্য নিয়েছিলেন 6 দিন, সেখানেও তার সাথে কাজ করেছি। তারপর আস্তে 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 সে আমাকে হয়তো কোনো কারণে বা আমার ডেস্টিনি ছিল তার সাথে কাজ করার। আপনি একটা বিষয় পরিষ্কার করবেন যে আপনি যেহেতু বলছেন যে আপনি ঘুষ খাবেন না, এরকম একটা ব্যাপার আপনার প্রতিজ্ঞা আছে ছিল এবং সেই কারণেই আপনার প্রফেশন বেছে নেয়া। আপনি যখন তখন তো উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি দলের একজন কর্মী বলেন বা পদধারী ব্যক্তি ছিলেন। তো সেই সময়টাতেই তো ওই যে কর্মকাণ্ড যে ভবন থেকে হতো সেই ভবনের নামটা হাওয়া ভবন হিসেবে নামকরণ হয়ে যায়, বা এটা আসলে ভিত্তিটা কি? আসলে এটা এখন মানুষের কাছে ক্লিয়ার যে ওই দিনকার যে প্রোপাগান্ডা ছিল, এটা ছিল অনেক গভীর একটা প্রোপাগান্ডা, এবং সেটা এখন মানুষের কাছে বেরিয়ে আসছে। আমাদের বনানী অফিস ছিল বিএনপির বিএনপির একটা রাজনৈতিক অফিস, তখনকার মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক অফিস ছিল আমাদের বনানী অফিস। এবং তারেক রহমান সাহেব তখন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে পার্টির পক্ষ থেকে স্ট্যান্ডিং কমিটির সবাই বসে তাকে তখন দলের দায়িত্ব দিয়েছিলেন। তারপরে আসলে এই তারেক রহমান সাহেবকে রাজনীতিকে মানে বিতর্কিত করার জন্য বিভিন্ন কর্নার থেকে তখন এই আওয়াজগুলা তুলতো। আমাদের অফিসে বাংলাদেশের প্রথিতযশা অনেক সাংবাদিকরা ওখানে মানে সম্পাদকরা ওখানে যে গিয়ে দেখেছেন, বাংলাদেশে অনেক বিশেষজ্ঞ ওখানে গিয়েছেন, যারা গিয়ে দেখেছেন যে ওখানে আসলে কি হতো। ভবনটার নাম তো আর হাওয়া ভবন ছিল না না না, ওইটা আসলে এটা একটা প্রোপাগান্ডা ছিল। ওখানে আমরা কি করতাম, রাজনীতি এবং বাংলাদেশ দুইটা নিয়ে রিসার্চ করতাম। আমাদের অফিসে একমাত্র অফিস যেখানে বাংলাদেশের প্রথম রাজনীতিকে রিসার্চ করা হয়, এটা বাংলাদেশের মানুষ জানতেন না। প্রথম তারেক রহমান সাহেব এই প্রথা মানে রাজনীতির যে কালচার চেঞ্জ করে উনি রাজনীতিকে একটা গুণগত পরিবর্তন আনার জন্য রাজনীতিকে কিভাবে আজকের তারেক রহমানকে দেখেন, আসলে এটাই ছিল তারেক রহমানের আসল রূপ। তখনকার তারেক রহমান এইরকমই ছিলেন, তখনও উনি প্রধানমন্ত্রী ছিলেন না, যার কারণে আপনারা দেখেন নাই, কিন্তু তখনও উনি এরকমই দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে উনি এখন যেভাবে ভাবছেন বা যেভাবে দেখেছেন গত 3 মাসের মধ্যে দেশকে, মানে আলাউদ্দিনের চেরাগ তো না, মানে একটা কিছুটা শুরু করা। এই প্রসঙ্গে আসবো। আপনি সম্ভবত যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তারপরে আপনি সম্ভবত হতাশ হয়ে পড়েন। আমি আসলে এক সময় রাজনীতিতে হয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে, একটা ব্রেকডাউনের সময় আসে, আর একটা রাইজের সময় আছে। তখন আমি জগন্নাথ ইউনিভার্সিটির সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম 2001-এ। 96 থেকে 2001 পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম। তখন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করি। আসলে আমি কোনো কাজ যখন করি তখন কোনো কিছুর কোনো কিছু মানে এটা রিটার্ন আসবে এই ভেবে করি না, সিনসিয়ারলি করার চেষ্টা করি। সেদিনকার রাজনীতিটা আমরা ওইভাবে করেছিলাম। এবং তখন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের মানে যেই মেন ইউনিট ছিল সেটা জগন্নাথ ইউনিভার্সিটি ছিল। মানে আমরা প্রোগ্রামে আসলে প্রোগ্রাম হতো, না হলে হতো না, বিষয়টা এরকম ছিল। তারপর তখন কি ভাবছিলেন? এবং তখন আমার কমিটির একটা কাউন্সিল হয়েছিল, ওই কাউন্সিলে আসলে আমি ছিলাম, সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেউ ছিল না। যাই হোক, ওখানে বিভিন্ন কারণে তখন আমি সেখান থেকে ডিপ্রাইভ হই। তখন আমি আসলে এদেশ থেকে রাজনীতি থেকে আমি বের হয়ে যাওয়ার চিন্তা ছিল আর কি। ঠিক তখনই আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এই ঘটনাটা ঘটে আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি তো জানেন অপু ভাই, সেটা হলো যে যখন নির্বাচন আসে তখন বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে অনুষ্ঠান হয় যে কেমন জনপ্রতিনিধি চাই। আপনি কেমন জনপ্রতিনিধি এক্সপেক্ট করেন? আপনার কথা বলছি না। আসলে আমার চাওয়াটা একটু ডিফারেন্ট।
আমার চাওয়াটা ডিফারেন্ট। আমি অনেক জিনিস আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গত 25 বছর ওনার সাথে কাজ করছি। তো ওনার অনেক জিনিস আমাকে আমার উপর প্রভাবিত করে। উনি এদেশে যেভাবে একজন জনপ্রতিনিধিকে দেখতে চান, এটা যেমন উনি এখন 18 ঘন্টা কাজ করেন, কখনো কোনো কোনো দিন 20 ঘন্টা কাজ করেন। উনি সকাল 9টায় আগে 1 মিনিট আগে হলো উনি মন্ত্রণালয়ে যান। উনি প্রধানমন্ত্রী, রাতে ঘুমান, কোন রাতে ঘুমান, কখনো 1টায় ঘুমান, কখনো 12টায় ঘুমান। তারপরে ওনাকে এবং প্রত্যেক দিনই তাকে এই রুটিনটা মেনটেন করতে হয়। একজন মানুষ হিসাবে এটা খুব কঠিন। তো এইরকম জনপ্রতিনিধি উনি চান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমাদের দেশের প্রত্যেকটা যারা আমরা এদেশের রাজনীতির সাথে আমাদের প্রত্যেকের মানে জীবন মিশে আছে। উনি এরকম প্রতিনিধি চান যারা ট্রাফিকে আইন মানবে, যারা সকাল 9টার মধ্যে অফিসে যাবে, যিনি তার প্রত্যেকটা চিন্তায় থাকবে কিভাবে একটা মানুষের হলো উপকার করা যায়। এটার সাথে বাস্তবতার সম্পর্ক কতটা? এই যে আপনি দেখছেন যেটা গত 3 মাস উনি যেটা করছেন, উনি তো করছেন। আমি বলছি কি মানে ওইরকম একটা প্রভাব, যেহেতু ওনার সাথে আমি কাজ করেছি ক্লোজলি, এখনো করছি, ওইরকম একটা প্রভাব তো আমার উপরে অলরেডি পড়ে আছে। সেটাতে কি পরিবর্তন আপনি নিজেই ফিল করেন? সেটাতে আমার ব্যক্তিগত তো অনেক পরিবর্তন আসছে, বা এটা আমি আমার এলাকার মানুষকে দিতে চাই। এই পরিবর্তনটাই আমি আমার মানুষকে দিতে চাই। আগের রাজনীতিবিদরা বা আগের এমপি সাহেবরা কি করেছেন, আমি কোনোদিন এই জিনিসটা কখনো বলি না যে উনি এটা করে নাই, আমি এটা করছি, বা উনি এটা তার সমালোচনা আমি কোনোদিন মানুষকে করি না আর কি। আমি কি করতে চাই, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেন বারবার যে আমি কি করতে চাই, এটা হলো বিষয়। কে কি করলো, কে কি বললো, ওটা না বলে আমরা কিভাবে আগাবো, কিভাবে আমার চিন্তাটা আমি কিভাবে বাস্তবায়ন করব, এটা হচ্ছে মেন বিষয় আর কি। আপনাকে তো সবাই ছোট করে অপু ভাই বলেই চেনে। সেটা এমপি হওয়ার আগে থেকে অবশ্যই, সেই রাজনীতি থেকে শুরু করে বা ব্যক্তি জীবন থেকে শুরু করে, তারপরে সংসদ সদস্য হওয়া, সংসদের হুইপ হওয়া, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এখন তো নামটা অনেক বড় হয়ে গেছে। কতটুকু পরিবর্তন হলো আপনার? আমি আমার রাজনীতির ইলেকশন ক্যাম্পিং ছিল 3 মাস। এর আগে আমি এলাকা খুব একটা যেতে পারতাম না, বিভিন্ন বাস্তবতায়। ধরেন 5 বছর 2001 থেকে 2006 পর্যন্ত ওনার সাথে কাজ করা। তারপরে দেশ থেকে 111-এর কুশলীবরা দেশ থেকে আমাকে বের করে দেয়। তারপরে সেখানে তারপর ফেসিতে আছে 17 বছর চলে গেছে, 19 বছর মূলত চলে গেছে। এর মধ্যে আমি খুব একটা আমার দেশের মানে আমার এলাকার মানুষের কাছাকাছি আমি যেতে পারি নাই। আমি 3 মাস এলাকায় ইলেকশন ক্যাম্পিং করেছি আলহামদুলিল্লাহ, 3 মাস। মাত্র 3 মাস। আমি যখন ক্যাম্পিংয়ে যেতাম, মানুষ তখন আমাকে বলতো, সাধারণ মানুষ আমাকে বলতো, এটা কি আপনার আসল রূপ কিনা। মানে কি মানুষের মধ্যে আসল আর নকলের মধ্যে মানুষ এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যায় বাংলাদেশের মানুষ আমাকে বলতো যে আপনি এখন যেটা করছেন এটা কি আসল রূপ কিনা আপনার। মানে ইলেকশনের আগে নর্মালি যারা আমরা পলিটিশিয়ান তারা একরকম ব্যবহার করি, ইলেকশনের পরে মানুষ চেঞ্জ হয়ে যায়। আর আসলে বেসিক্যালি আপনার নিয়তের উপরে সবকিছু ডিপেন্ড করে। তো আমি মানুষকে এই উত্তর দিতাম না। আমি বললাম এটা বোঝার জন্য বা দেখার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যদি আপনারা যদি আমাকে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সম্মান দেন, তারপরে আপনি আমাকে বুঝবেন যে আসলে ওইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি। আচ্ছা অপু ভাই, তাহলে আপনি যখন 2.5 মাস বা 3 মাস ক্যাম্পেইন করলেন, তার মানে আপনি বুঝতে পারছিলেন যে কমপ্লিট ট্রাস্টটা সবাই করছে না? এক্স্যাক্টলি, বিষয়টা হচ্ছে আমার 42 বছরের রাজনীতির অভিজ্ঞতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কাজ করার অভিজ্ঞতা আমি পুরোটাই 3 মাসে ঢেলে দিয়েছিলাম আমার এলাকার মানুষের কাছে রিয়েল জিনিসটা তুলে নিয়ে আসতে চেষ্টা করছিলাম। এবং মানুষকে ওই জিনিসটা অ্যাট্রাক্ট করেছিল যে রাজনীতিবিদরা এরকম নর্মালি করে না, যেটা আমি করেছি। আমার ক্যাম্পিংটা দেখলে বুঝবেন, কারণ 3 মাসের মধ্যে আমি কিভাবে এমপি হয়ে আসব, এটা একটা মানে আমার জন্য না, সবার জন্য মিরাকেল। একজন এমপি 30-40 বছর এলাকায় কাজ করে তারপর সে এমপি হয়, কিন্তু আমি 3 মাসের ওয়ার্ক করেছি। তো মানুষের মধ্যে নিশ্চয়ই কিছু ভালোবাসার বিষয় ছিল
যেগুলা মানুষকে attack এলাকায় করেছে। এলাকায় আপনি আগে কমিউনিকেশনটা, যোগাযোগটা রাখতে পারেন নাই কেন? কেন্দ্রীয়ভাবে কাজ করেছেন এই জন্য? এইটা আসলে এরকম আর কি। আমি আর বেসিক্যালি আমি তো 15 বছর দেশের বাইরেই ছিলাম, 8 বছর জেল আর 7 বছর বাইরে। তো মানুষের কাছে তো যেতে পারিনি, যাওয়ার সুযোগ হয় না আমার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে 5 বছর যখন সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে, এই সংসদের মানুষের তো, বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের সম্পর্কে কি ধারণা রাখে এই খবর তো আপনারাও জানেন। অনেক সন্দেহ, অনেক অবিশ্বাসের জায়গা। সেই সময়টাতে আপনি তাদের সামনে আবার কোন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু হয়ে যেতে চান, নাকি অপু ভাই হয়ে যেতে চান, মানে কোন অবস্থা থাকে? আসলে বিষয়টা আমি অত দূর যেতে চাই না, অতদিন অপেক্ষা করতে চাই না। আমি আমার মানুষের, আমি বলেছিলাম শরীয়তপুরের ক্যাম্পিংয়ের সময় আমি পুরা না 3টা মাসে আমার একটাই বক্তব্য ছিল। আমি কোনো দ্বিতীয় কোনো বক্তব্য আপনার দেখবেন না। আমি যত কথা বলেছি একটাই কথা ছিল আমার, সেটা ছিল যে আমি শরীয়তপুর, বিএনপি আমার পরিচয়, আমি বিএনপি করি, আমার পরিচয় বিএনপি। বিএনপির অপু হিসাবে সারা বাংলাদেশ আমাকে চিনে। এলাকাকে কিভাবে আমি ডেভেলপ করা যায়, আমাদের শরীয়তপুরের এখনো সবাই বলে শরীয়তপুর অবহেলিত, আমরা এই অবহেলিত তকমাটা রাখতে চাই না। আমরা একটা গর্বিত শহর শরীয়তপুর বানাবো, এবং এটা হচ্ছে আমার মনের একটা আকুতি। রাজনীতি একটা পবিত্র জায়গা। কারণ কি? কারণ এই কাজটা করি নিঃস্বার্থ, আমি রাস্তা করি নিঃস্বার্থ, আমি স্কুল বানাই নিঃস্বার্থ, আমি একটা মাদ্রাসা করি নিঃস্বার্থ, রিটার্ন তো কিছু চাই না। এমপির কাজ কি আসলে? এমপির কাজ আসলে মানুষের ভালোবাসা দেওয়া, মানুষের ভালোবাসা পাওয়া, এটার ভিতরে সবকিছু নিহিত। এইসব নিয়ে আসলে অনেক বিতর্ক আছে, আপনি নিজেও জানেন। কেউ কেউ বলে এমপিদের কাজ হচ্ছে সংসদে আইন না প্রণয়ন না, করা। সেইটা তো একটা একাডেমিক বিষয়। পার্লামেন্টে এমপিদের মূল বেসিক কাজ থাকে পার্লামেন্টে। এলাকায় এক কাজ, পার্লামেন্টে এক কাজ। এলাকায় কাজটা হচ্ছে মানুষের ভালোবাসা নেওয়া, ভালোবাসা দেওয়া। আর পার্লামেন্টে জাতীয় হিসাবে আপনি একজন আইন প্রণেতা। অপু ভাই, আপনার ছোটবেলায় ফিরতে চাই। ছোটবেলায় কেমন ছিলেন? ছোটবেলায় আমি একটু শান্ত প্রকৃতি থাকতাম। আমি একটু ইন্ট্রোভার্ট। আমি পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, একজন ছাত্র যা করে। কিন্তু পাশাপাশি আমি একটু ধর্মের প্রতি আমি খুব ভাইয়ের ছিলাম। তখনও আমি, ধরেন যারা একটু নামাজি ছিল, তারা বয়স বেশি ছিল, মুরব্বি টাইপের ছিল, কিন্তু তাদের সাথে আমি উঠা বসা করতাম। তারা আমাকে ভালোবাসতো, আমিও তাদের ভালোবাসতাম। অনেক সময় মসজিদে কাটাতাম। তখন থেকে আমি একটু, মানে এটা আমার উপরে আল্লাহর একটা বিশেষ দয়া, রহমত, যে ছোটবেলা থেকে আমাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন, যার কারণে আমার মেন্টালিটিটা একটু, মানে আর অন্য 10টা ছাত্রের মতো ছিল না। আমি সবাইকে নামাজের দাওয়াত দিতাম, নামাজ পড়তো সবাই, আবার সবাইকে নিয়ে খেলাধুলা করতাম। মানে একটা খুব, আমার লাইফটা খুব সুন্দর একটা লাইফ ছিল। আমি তখন মিথ্যা কথা বলতাম না, আমি কোনো খারাপ, কেউ বকা দিত আমি শুনতাম না। আমি আসলে ওই রকম, কেউ বকা দিত এরকম কার সাথে আমি চলতাম না। হ্যাঁ, আমার এলাকার মানুষগুলো আমাকে ওইভাবে চিনে আসলে। আপনি যদি বলেন যে এটা অপু করেছে, মানুষ বিশ্বাস করবে না। যদি কোনো খারাপ একটা কিছু নিয়ে যান যে এটা অপু করেছে, এলাকার মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না। সেটা কি ছোটবেলার ওই ভাবমূর্তিটা? ছোটবেলার ওই ভাবমূর্তিটা। এবং এখনো আমি আসলে আমার বেসটা তৈরি হয়েছে ওইভাবে, তো ফাউন্ডেশনটা ওইভাবে হয়েছে, তার কারণে আমি অপরাধের মাত্রা একটা নির্দিষ্ট পরে আমি আর সহ্য করি না, মানি না, অনিয়ম মানি না। তখন কি আপনার কোনো পলিটিক্যাল বিলিফ ছিল কিনা? না, পলিটিক্যাল বিলিভ ওইরকম ছিল না। আমার একটাই বিলিভ ছিল যে আমি কিভাবে আল্লাহর কাছাকাছি যেতে পারি, এরকম একটা বিলিভ ছিল, এবং এটা এখনো আছে। চেষ্টা করি ধরে রাখার জন্য যতটুকু পারি আর কি। আপনি কয়েকদিন আগে একটা সমাবেশে এত রেগে গেছেন যে হয়তো সাংবাদিকের উদ্দেশ্যে আপনি হচ্ছে টিস্যু বক্স না, ছুঁড়ে সাংবাদিকের উদ্দেশ্যে না, ওখানে কোনো সাংবাদিক ছিল না। ওখানে আমার দলের একটা কর্মী ছিল, সে অনুষ্ঠান বারবার সে কথা বলছিল, ওই জন্য ওকে আমি মানে অ্যাওয়ার্ড করার জন্য ওটা আমি তাকে মেরেছিলাম। কিন্তু ওখানে আমাদের কোনো সাংবাদিক বন্ধুরা ছিলেন না। এটা একটা প্রভাকাণ্ডা ছিল। আসলে এটা গুনাহ। এটা মানুষ যা করে নাই সেটা যদি প্রচার করে, এটা কিন্তু গুনাহ। কিন্তু আমরা তো হেডলাইন দেখেছি যে, না, ওটা তো মিথ্যা একটা হেডলাইন দেখেছেন আপনি। আমাদের শরীয়তপুর প্রেস ক্লাব
প্রেসিডেন্ট সেক্রেটারি এটা নিয়ে প্রেস কনফারেন্স করেছে যে যে এত মিথ্যা একটা শব্দ কিভাবে নিয়ে আসলেন, যে একটা অনলাইন চ্যানেল ওইটা একটা বিশেষ দলের করা নিয়ে এটা নিয়ে এটাকে মিথ্যা একটা প্রচারণা করেছিল। ঈদ করতে আপনি শরীয়তপুর যাচ্ছেন, জি ইনশাল্লাহ। সো এমপি হওয়ার আগের ঈদ করার এই সময়ের ঈদ করা বা পরিবারকে সময় দেওয়া এটা কিভাবে হবে? আসলে একটু ডিফারেন্ট। আমি মা যখন বেঁচে যতদিন বেঁচে ছিল আমি সবসময় দেশে কম যেতাম, কিন্তু মা ঈদটা মার সাথে করতাম। কিন্তু দীর্ঘ 20 বছর এই যে চড়াই উতরাই উত্থান পতন এগুলোর কারণে আর যেতে পারিনি। এই প্রথম আমি কুরবানিতে যাচ্ছি আর কি। তো এইবার ঈদটা হচ্ছে মানুষের সাথে ঈদ, পরিবারের সাথে না, জনগণের সাথে, আমার দলের নেতা কর্মীদের সাথে, যারা তারা অপেক্ষা করছে আমি অপেক্ষা করছি। আসলে এটা একটু ভিন্ন ধরনের একটা অনুভূতি, মানুষের সাথে ভালোবাসার জায়গাটা শেয়ার করা, এটা একটা খুব একটা অন্যরকম একটা ভালো লাগা। আচ্ছা, একটা জিনিস প্রাসঙ্গিকভাবে আসে, আপনি ছোটবেলায় খুবই ইন্ট্রোভার্ট ছিলেন বলছেন, সেখান থেকে আপনি মানুষের কাছে যাওয়ার কথাই এখন প্রতি মুহূর্তে বলেন, মানুষের সেবা করার কথা বলেন। এই কনভার্সন ডাইভার্সন এটা আসলে কিভাবে হলো? আসলে ইন্ট্রোভার্ট হইলেও মানুষের কাছে যাওয়ার একটা ভালোবাসার জায়গা থাকে। বেসিক্যালি প্রত্যেকটা মানুষের ডেস্টিনি নির্ধারণ করে দেয় আপনি কি করবেন। আমরা মানুষের কোনো প্ল্যানে কিন্তু কাজ হয় না। আপনার ডেস্টিনি আপনাকে, আমার ডেস্টিনি আমাকে নিবেই, ওই কারণে আমাকে ওখানে যেতে হচ্ছে। আপনি বলছিলেন যে আপনাকে 2018 নির্বাচনে টার্গেট করা হয়েছিল, টার্গেটটা কেন করা হয়ে থাকতে পারে? তখন ইলেকশনটা ম্যানিপুলেট করার জন্য। তখন তো ইলেকশনটা কি ইলেকশন হয়েছে, ভোটবিহীন ইলেকশন যেটা হয়েছে, সেটা তো আবার অংশগ্রহণ তো করেছেন। না করেছি ওই অংশগ্রহণ করার পরেই তো এই ঘটনা ঘটেছে। আমরা তো চেয়েছিলাম সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, কিন্তু আমাদের সেদিন যাতে নির্বাচনটা না করতে পারি আমরা, সেই জন্যই তো এগুলো ঘটেছিল। তারপরে ভোটারবিহীন নির্বাচন হয়ে গেছে। কিন্তু আপনাকে মেরে ফেলার মতো যে এলিগেশন আপনি বলছেন, সেটার পেছনে অন্য কি কারণ থাকতে পারে? অন্য কারণ তো একটাই ছিল, যে 2018 ইলেকশনটা যদি আমি যেহেতু সবচেয়ে ক্লোজ লোক ছিলাম, বিএনপি পরিবারের মধ্যে সবচেয়ে ক্লোজ ক্যান্ডিডেট ছিলাম প্রার্থীদের মধ্যে, আমাকে যদি মেরে ফেলতো তাহলে বাকি ক্যান্ডিডেটটা কেউ ভয়ে এলাকা যেত না। সো ইলেকশনটা তো এইভাবে হয়ে যেত। ষড়যন্ত্রের কথা আপনি কি পরে জানতে পেরেছেন? আমি পরে জানতে পেরেছি, কি জানতে পেরেছিলেন? সব কিছু জানতে পেরেছি। তখনকার 18 ইলেকশনটা ছিল আসলে সব সরকারের তখন সব সংস্থাগুলোকে নিয়ে তখনকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ষড়যন্ত্রটা হয়েছিল। আমরা কথা বলছিলাম শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সঙ্গে। এখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থেকে শুরু করে রাষ্ট্রভাবনা, সংসদ নিয়ে ভাবনা, মানুষ নিয়ে ভাবনা, সেবা এবং বর্তমান রাজনীতির যে বাস্তবতা সবকিছু উঠে এসেছে তার কথা থেকে। হয়তো একেবারে চলমান বিতর্কের যে ইস্যু ভিত্তিক আলোচনা থেকে তার মনের ভেতরের কথাগুলো আমরা বের করে আনতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।